হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি নিয়ে। তো আলোচনা শুরু করার পূর্বে প্রথমে বলে রাখি যে হরপ্পা সভ্যতা, এই হরপ্পা সভ্যতার আরেক নাম হলো কি সিন্ধু সভ্যতা। কেননা এই সভ্যতা সিন্ধু নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বলে এই সভ্যতার আরেক নাম হলো কি সিন্ধু সভ্যতা। তো এই সভ্যতা হলো প্রাচীন বিশ্বের বৃহত্তম সভ্যতা, ঠিক আছে, অর্থাৎ এই সভ্যতা 100 বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গড়ে উঠেছিল। তো আজকে আমরা আলোচনা করব এই সভ্যতার যে একাধিক বৈশিষ্ট্যগুলি রয়েছে তা নিয়ে, ঠিক আছে। তো হরপ্পা সভ্যতার একাধিক বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো কি প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। ঠিক আছে, চলো দেখো এখানে কি বলা হয়েছে যে প্রায় ঐতিহাসিক যুগের প্রধান বৈশিষ্ট্য হলো লিখিত উপাদান থাকবে কিন্তু সেগুলির পঠোদ্ধার করা যায়নি। তো অনুরূপভাবে হরপ্পা সভ্যতা হলো প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, কারণ হরপ্পার শিলমোহরগুলিতে যে সিন্ধু লিপি ব্যবহার করা হয়েছে সেগুলি এখনও পঠোদ্ধার করা সম্ভব হয়নি। আচ্ছা, প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা মানে কি? প্রায় ঐতিহাসিক যুগ কোন যুগ? যেই যুগের লিখিত উপাদান পাওয়া যাবে কিন্তু সেগুলির পঠোদ্ধার করা যাবে না। অপরদিকে প্রাগ ঐতিহাসিক যুগের সভ্যতাকে যে যুগের কোনো লিখিত উপাদান পাওয়া যাবে না। তো প্রাগ ঐতিহাসিক যুগের কোনো লিখিত উপাদান পাওয়া যায় না, কিন্তু প্রায় ঐতিহাসিক যুগের লিখিত উপাদান পাওয়া যায় কিন্তু সেগুলির পঠোদ্ধার করা যায়নি। তো সেই দিক থেকে হরপ্পা সভ্যতা হলো প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। কেননা হরপ্পা সভ্যতার যে একাধিক শিলমোহর পাওয়া গেছে, যেগুলি মূলত সিন্ধু লিপিতে লিখিত রয়েছে আর কি, সেগুলির সেই শিলমোহর বা বলা যায় যে লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু সেগুলির পঠোদ্ধার করা যায়নি। সুতরাং হরপ্পা সভ্যতার অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য কি প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, ঠিক আছে। এরপরে দেখো এর দ্বিতীয়তম বৈশিষ্ট্য হলো যে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। এক্ষেত্রে বলা হয়েছে যে হরপ্পা সভ্যতাকে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বলা যায়, কারণ এই যুগে পাথরের ব্যবহার কমতে থাকে এবং তামার ব্যবহার বৃদ্ধি পায়। তো হরপ্পা সভ্যতাতে পাথরের হাতিয়ার বা অস্ত্রশস্ত্রের পাশাপাশি তামা ও ব্রোঞ্জের হাতিয়ার এবং কি সরঞ্জাম ব্যাপকভাবে প্রচলিত ছিল। তো এই যে হরপ্পা সভ্যতা, এই সভ্যতার মানুষেরা কি পাথরের অস্ত্রশস্ত্রের পাশাপাশি তারা কিন্তু তামার ব্যবহার জানতো এবং তারা তামা দিয়ে একাধিক অস্ত্রশস্ত্র তৈরি করে ব্যবহার করত। সুতরাং বলা যায় যে এই যুগে পাথরের যে ব্যবহার বা হাতিয়ার হিসেবে পাথরকে ব্যবহার করা, তারা কিন্তু খুবই সীমিতভাবে তারা পাথরকে ব্যবহার করেছিল, কিন্তু তারা তামার অত্যাধিক ব্যবহার করেছিল। সুতরাং তারা পাথরের পাশাপাশি তামার ব্যবহার করেছিল বা পাথরের পাশাপাশি যে তামার তৈরি হাতিয়ারগুলি ব্যবহার করেছিল বলে এই যুগকে তাম্রপ্রস্তর যুগে সভ্যতা বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো নদী কেন্দ্রিক সভ্যতা। এক্ষেত্রে বলা হয়েছে যে হরপ্পা সভ্যতার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এই সভ্যতা হলো নদী কেন্দ্রিক সভ্যতা, ঠিক আছে। যেমন দেখো বলা হয়েছে যে মেসোপটেমিয়া, ব্যাবিলন, মিশর সভ্যতার মতো হরপ্পা সভ্যতাও ছিল নদী কেন্দ্রিক। তো নীল নদকে কেন্দ্র করে যেমন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল, ঠিক তেমনি সিন্ধু নদকে কেন্দ্র করে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। মূলত সিন্ধু ও তার শাখা ও উপনদীগুলির তীরে এই সভ্যতা গড়ে উঠেছিল বলে হরপ্পা সভ্যতাকে নদী মাতৃক সভ্যতা বলা হয়, ঠিক আছে। তো দেখো বিশ্বের যে কোনো সভ্যতা হোক তা কিন্তু একটি নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে। কেননা নদী তীরবর্তী অঞ্চলে চাষবাস ভালো হয়, এছাড়া জলের যোগান পাওয়া যায়। সুতরাং যে কোনো সভ্যতায় হোক না কেন তা কিন্তু একটি নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে। যেমন মিশরীয় যে সভ্যতা, এই মিশরীয় সভ্যতা কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? তা মূলত নীল নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। ঠিক তেমনি হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা কোন নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? আমরা প্রথমেই আলোচনা করেছিলাম তা নিয়ে, তা হলো কি হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল মূলত সিন্ধু নদকে কেন্দ্র করে। শুধুমাত্র সিন্ধু নদী নয়, যেহেতু হরপ্পা সভ্যতা 100 বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গড়ে উঠেছিল, তো সিন্ধুর পাশাপাশি সিন্ধুর শাখা ও উপনদীগুলির তীরে এই সভ্যতা গড়ে উঠেছিল বলে এই সভ্যতাকে কি বলা হয়? নদী মাতৃক সভ্যতা, বা এই সভ্যতা হলো নদী কেন্দ্রিক সভ্যতা।
তো হরপ্পা সভ্যতার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো কি, হরপ্পা সভ্যতা হলো নদীকেন্দ্রিক সভ্যতা বা হরপ্পা সভ্যতাকে নদীমাতৃক সভ্যতাও বলা হয়। তো চলো এরপরে আছে কি, এরপরের বৈশিষ্ট্য হলো যে নগর সভ্যতা। ঠিক আছে, নগর সভ্যতা বা নগর কেন্দ্রিক সভ্যতা। এক্ষেত্রে বলা হয়েছে দেখো যে বর্তমানে হরপ্পা সভ্যতার প্রায় 1500টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে এবং এগুলির মধ্যে বেশ কয়েকটি শহর নামের অধিকারী। ঠিক আছে, অর্থাৎ হরপ্পা সভ্যতার যে একাধিক সাইটগুলো আবিষ্কৃত হয়েছে সেই সাইটগুলিকে মূলত শহর বলা চলে। ঠিক আছে, যেমন নগর কেন্দ্রগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো হরপ্পা ও মহেঞ্জোদারো, এছাড়া চানহুদারো, কোটডিজি, রূপার, আলমগীরপুর, লোথা, রংপুর, রোজদি এবং সুরকোটোরা, কালীবঙ্গাল, বানওয়ালি প্রভৃতি। ঠিক আছে, তো প্রভৃতি স্থানে উন্নত নগর জীবনের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এইসব নগরের স্নানাগার, শস্যাগার, রাস্তাঘাট, ক্রয় প্রণালী, ব্যবস্থা, বাড়িঘর প্রভৃতি নিদর্শন হুবহু আধুনিক শহরের সমতুল্য। তাই হরপ্পা সভ্যতাকে নগর সভ্যতা বলা হয়। ঠিক আছে, নগর সভ্যতা অর্থাৎ দেখো হরপ্পা সভ্যতা যে এক সুবিস্তীর্ণ অঞ্চল জুড়ে গড়ে উঠেছিল এবং হরপ্পা সভ্যতার মধ্যে যে একাধিক সাইট রয়েছে যেমন চানহুদারো, কোটডিজি, রূপার, আলমগীরপুর, এই সমস্ত জায়গায় কিন্তু এই সমস্তগুলিকে কি বলা যায়, নগর বলা যায়। কেননা এই যে হরপ্পা হলো, মহেঞ্জোদারো হলো, কোটডিজি, রূপার বা চানহুদারো হলো, সর্বত্রই যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে তা থেকে বোঝা যায় যে এই সভ্যতার মানুষরা মূলত নগর কেন্দ্রিক জীবনযাপন করত। যেমন ধ্বংসাবশেষ থেকে তাদের যে স্নানাগার, শস্যাগার বা ক্রয় প্রণালী ব্যবস্থা, রাস্তাঘাট দেখা যায় তা মূলত আধুনিক কালের বা বর্তমান কালের মতো ছিল। যেমন যদি বলি যে ক্রয় প্রণালী ব্যবস্থা, তো হরপ্পা সভ্যতার ক্রয় প্রণালী ব্যবস্থা কেমন ছিল, যেমন প্রতিটি বাড়ি থেকে একটি ছোট ক্রয় প্রণালীর মাধ্যমে নোংরা জল একটি বড় ক্রয় প্রণালীতে পড়তো এবং উভয় ক্রয় প্রণালী আবার ঢাকনা দ্বারা কি থাকতো, আবদ্ধ থাকতো। ঠিক আছে, বা ক্রয় প্রণালীগুলিকে ঢাকনা দিয়ে তারা কি বন্ধ করে রাখতো এবং তারপর বড় ক্রয় প্রণালী থেকে সেগুলি আবার বড় গর্তে গিয়ে পৌঁছতো। তো অর্থাৎ বর্তমান কালের আমাদের যে ক্রয় প্রণালী ব্যবস্থা তা কিন্তু তখনকার দিনে হরপ্পা সভ্যতার মধ্যেও ছিল। তো এর থেকেই বোঝা যায় যে তারা এক উন্নত ধরনের নগর কেন্দ্রিক জীবনযাপন করত। সুতরাং হরপ্পা সভ্যতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি, নগর সভ্যতা বা নগর কেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতা হলো নগর কেন্দ্রিক সভ্যতা। এরপর দেখো বলা হয়েছে যে সর্বত্র একই রকম জীবনযাপন। তো বলা হয়েছে যে প্রায় 13 লক্ষ বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত হরপ্পা সভ্যতার একই রকম জীবনযাত্রা ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। নগরগুলির পরিকল্পনা, গঠনরীতি, জীবনযাপনের রীতিনীতি প্রায় সর্বত্রই একই রকম। তারা একই রকম ওজন ও কি মাপের পদ্ধতি ব্যবহার করত। তো বলা হয়েছে হরপ্পা সভ্যতা যে এক সুবিস্তীর্ণ অঞ্চল, অর্থাৎ 13 লক্ষ বর্গ কিমি জুড়ে যে বিস্তৃত ছিল সেই 13 লক্ষ বর্গ কিমি জুড়ে প্রতিটি মানুষই একই ধরনের জীবনযাপন করত। অর্থাৎ 13 লক্ষ বর্গ কিমির মধ্যে যদি বলা যায় যে চানহুদারোর মানুষজন আলাদা জীবনযাপন করত বা কোটডিজির মানুষজন আলাদা ধরনের জীবনযাপন করত তা নয়, প্রায় সর্বত্রই মানুষেরা কি একই ধরনের জীবনযাপন করত এবং এই যে 13 লক্ষ বর্গ কিমি বা প্রতিটি মানুষ, হ্যাঁ, তারা কি একই ধরনের ওজন আর কি মাপেরও ব্যবহার করত। সুতরাং বলা যায় যে সর্বত্র একই ধরনের জীবনযাপন হলো কি হরপ্পা সভ্যতার এক অন্যতম বৈশিষ্ট্য। এরপর বলা হয়েছে যে ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক সভ্যতা। ঠিক আছে, দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে যে কোনো শহর বা নগর গড়ে ওঠার ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে। হরপ্পা সভ্যতাও বিপুল পরিমাণে কৃষিজ উৎপাদন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যেরও শ্রীবৃদ্ধি ঘটে। তো বিদেশের সঙ্গে তথা মিশর, ব্যাবিলন, সুমেরের সঙ্গেও বাণিজ্যিক যোগাযোগ ঘটে এবং হরপ্পা সভ্যতা একটি ব্যবসা বাণিজ্য নির্ভর সভ্যতা হিসেবে আত্মপ্রকাশ করে। দেখো যে
কোনো সভ্যতা তার যদি শ্রীবৃদ্ধি ঘটে তার এক অন্যতম কারণ হলো কি উন্নত ধরনের ব্যবসা বাণিজ্য। সুতরাং হরপ্পা সভ্যতায় কিন্তু এই উন্নত ধরনের ব্যবসা বাণিজ্য ছিল বা তারা উন্নত ধরনের ব্যবসা বাণিজ্য করত। ঠিক আছে, এখানে কৃষিকাজ তো হতোই, কিন্তু তার পাশাপাশি ব্যবসা বাণিজ্য কিন্তু হতো। তো এই যে হরপ্পা সভ্যতার মানুষেরা তারা কি আভ্যন্তরীণ বাণিজ্যের পাশাপাশি বৈদেশিক বাণিজ্য করত। যেমন হরপ্পা সভ্যতার সমকালীন যে সভ্যতাগুলি ছিল, যেমন মিশর, ব্যাবিলন বা সুমেরের, তারা কিন্তু তাদের সাথে অর্থাৎ হরপ্পাবাসীরা এই মিশর, ব্যাবিলন এবং সুমেরের সাথে ব্যবসা বাণিজ্য করত। তো এর থেকেই বোঝা যায় যে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে তারা কতটা এগিয়ে ছিল। সুতরাং বলা যায় যে হরপ্পা সভ্যতার এক অন্যতম বৈশিষ্ট্য হলো কি হরপ্পা সভ্যতা ব্যবসা বাণিজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল বা ব্যবসা বাণিজ্যের সুবৃদ্ধি ক্ষেত্রে তারা আত্মপ্রকাশ করেছিল। তারপরে দেখো বলা হয়েছে যে মাতৃতান্ত্রিক সভ্যতা। এক্ষেত্রে বলা হয়েছে যে পোড়ামাটির তৈরি বহু সংখ্যক দেবী মূর্তি নিদর্শন এবং নগ্ন নারী মূর্তির আধিক্য ঐতিহাসিকগণ মনে করেন হরপ্পা সভ্যতার মূলত মাতৃতান্ত্রিক ছিল এবং এখানে মাতৃদেবের প্রাধান্য ছিল। তো হরপ্পা সভ্যতা থেকে কিন্তু একাধিক নারী মূর্তি আবিষ্কৃত হয়েছে, বেশিরভাগই নারী মূর্তিগুলি কিন্তু নগ্ন। কিন্তু এই যে নারী মূর্তি, এই নারী মূর্তি থেকেই বোঝা যায় যে হরপ্পা সভ্যতা মূলত পিতৃতান্ত্রিক ছিল না, তার ছিল মাতৃতান্ত্রিক এবং মূলত সেখানে মাতৃদেবীর পূজা করাও হতো বলে জানা যায়। তো এই গেল হরপ্পা সভ্যতার একাধিক বৈশিষ্ট্য নিয়ে। তো পরিশেষে বলা যায় যে প্রাপ্ত নিদর্শন থেকে অনুমান করে প্রত্নতত্ত্ববিদগণ উপরে উল্লেখিত বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এবং তবে সিন্ধু লিপির পঠোদ্ধার হলে এবং খনন কার্যের আরও অগ্রগতি ঘটলে হরপ্পা সভ্যতার নতুন নতুন বৈশিষ্ট্য জানা সম্ভব হবে। তো এই যে এতগুলো বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো মূলত ঐতিহাসিক বিদগণ খনন কার্যের মাধ্যমে যা কিছু আবিষ্কার হয়েছে তা থেকে অনুমান করে বলেছেন, ঠিক আছে। কিন্তু সিন্ধু লিপি বা হরপ্পা সভ্যতা থেকে একাধিক যে শিলমোহর আবিষ্কৃত হয়েছে সেগুলির যদি পঠোদ্ধার করা হতো তাহলে এবং খনন কার্য যদি আরও বেশি পরিমাণে করা হতো তাহলে কিন্তু এই সভ্যতার আরও নতুন নতুন বৈশিষ্ট্য জানা যাবে বলে ঐতিহাসিকগণ মনে করেন। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ, তা হলো 6295916282 এবং 7076398606। তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা চাইছো যে এই সেমিস্টারে তোমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তারা কিন্তু এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই থাক, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।